হাতে সময় খুবই অল্প, আর মাত্র কিছু ঘন্টা পরেই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার আগে এই কম সময়টুকু তোমরা নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমাদের খুব ভালো হয়। তার জন্য আমরা তোমাদেরকে হেল্প করব। আমরা আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কোন প্রশ্নগুলো পড়বে বলে দেব। ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমাদের দুর্দান্ত হবে যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তুমি খুব ভালো করে পড়ে রাখো। এই ভিডিওতে আমরা 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 6 নম্বরের গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে তোমরা হুবহু সমস্ত প্রশ্নই কমন পাবে। এই একটা ভিডিওতে তোমরা 3 ধরনের প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। 2 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন এবং 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশন। চলো পার্ট বাই পার্ট প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, দেন আমরা দেখে নেব 6 নম্বরের বড় প্রশ্নের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে চলেছে। তারপর আমরা কিছু 2 মার্কের প্রশ্ন দেখে নেব। চলো প্রতিটা প্রশ্ন দেখে নেওয়া। আমরা প্রতিটা প্রশ্ন অধ্যায় ভিত্তিক দেখে নেব, কোন ইউনিট থেকে কোন কোন মানের প্রশ্নগুলি আসবে দেখে নেব। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পাঠ্য বইটিতে ইউনিট 1 রয়েছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 6 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এই অধ্যায় থেকে আমরা কিছু 2 মার্কের প্রশ্ন দেখে নেব এবং কিছু 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, স্বাধীনতা কি, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার 2টি উপায় উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি। এরপর 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কিত ল্যাক্সির ধারণাটি লেখো। 4 নম্বর প্রশ্ন, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ব্যাস, 2 নম্বরের জন্য এই 4টি প্রশ্নই গুরুত্ব সহকারে দেখে রাখো এই অধ্যায় থেকে। এরপর রয়েছে 6 নম্বরের প্রশ্ন। মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হবে, 3টি প্রশ্নই গুরুত্ব সহকারে পড়বে। প্রথম প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ব্যাস, 6 নম্বরের জন্য ইউনিট 1 থেকে এই 3টি প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে পড়ো। এরপর রয়েছে ইউনিট 2, জাতি এবং জাতীয়তাবাদ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো আমরা প্রথমে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ দেখে নেব, দেন 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব। প্রথমে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলিকে পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের সপক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন। এরপর 2 মার্কের জন্য ইউনিট 2 থেকে শেষ প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার মূলে কোন তথ্য দায়ী এবং কেন। পরীক্ষাতে এখান থেকে 2টি প্রশ্ন আসবে, 2 মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 6টি প্রশ্ন পড়া থাকলে আশা করব একটি প্রশ্ন তোমার অবশ্যই জানা থাকবে এবং একটি লিখতে হবে। তো এরপর আমরা দেখে নেব 4 নম্বরের প্রশ্নের জন্য মাত্র 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, মাত্র 2টো প্রশ্ন ইউনিট 2 থেকে, যে 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের অর্থ লেখো, এর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। এই 2টি প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে পড়ো, আশা করবে এখান থেকে পরীক্ষাতে কমন পাবে। এরপর রয়েছে ইউনিট 3, সরকারের বিভিন্ন রূপ। পরীক্ষাতে এখান থেকে 2টি 2 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 6 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আমরা প্রথমে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেব, দেন 6 নম্বরের প্রশ্ন দেখে নেব। 2 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে, প্রথম প্রশ্ন, গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদী সরকারের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, সার্বত্রিকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
পরের প্রশ্ন, গণতন্ত্র ও সার্বত্রিকবাদী শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। এবং শেষ প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রের দুটি মূল নীতি উল্লেখ করো। ব্যাস 2 মার্কের জন্য এই 7টি প্রশ্ন দেওয়া হলো এই ইউনিট 3 থেকে। 2 মার্কের জন্য এই 7টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর আমরা এই ইউনিট 3 থেকে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। মাত্র 2টো প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করবো, এই 2টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে এবং আমরা 200% শিওর যে এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন পাবে। 6 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও, এদের মধ্যে বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সার্বত্রিকবাদ বা ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে ইউনিট 4, সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা, অগ্রণী চিন্তাবিদগণ। এখান থেকে পরীক্ষাতে শুধু 6 মার্কের প্রশ্ন আসবে। এই ইউনিট 4 থেকে 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে দেখে নাও খুব ভালো করে। প্রথম প্রশ্ন, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজির অছিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। এরপর শেষ প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 4টি প্রশ্নই বলা হলো ইউনিট 4 থেকে 6 মার্কের বড় প্রশ্নের জন্য। এই 6টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, আশা করব এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। এরপর রয়েছে ইউনিট 5, মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 4 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়তে হবে প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, সাম্যের অধিকারের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে 2টি প্রধান পার্থক্য উল্লেখ করো। এরপর 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকার সংক্রান্ত 22 নম্বর ধারাটি বিবৃত করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকারের 19 নম্বর ধারায় কি বর্ণিত হয়েছে। ব্যাস 2 মার্কের জন্য এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে এই ইউনিট থেকে দেখে রাখো, আশা করব পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন কমন পাবে। এরপর এই ইউনিট থেকে 4 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যে প্রশ্নগুলি পড়তে হবে তোমাদেরকে, যেহেতু পরীক্ষার একদম আগের রাতে তোমরা এই ভিডিওটি দেখছো, তো ভিডিওতে অনেক প্রশ্ন বললে তোমরা এই কম সময়টুকুতে কোনোভাবেই পড়তে পারবে না। তাই খুব সীমিত পরিমাণে প্রশ্ন বলা হচ্ছে, শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি ভিডিওতে বলা হচ্ছে। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। 4 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে, প্রথম প্রশ্ন, সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, স্বরাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। ইউনিট 5 থেকে 4 মার্কের প্রশ্নের জন্য এই 3টি প্রশ্নই বলা হলো। খুব ভালো করে এই 3টি প্রশ্ন রেডি করে নাও, যদি পড়া এখনও পর্যন্ত না থাকে খুব ভালো করে পড়ে নাও, পরীক্ষাতে কিন্তু এখান থেকেই আসবে প্রশ্ন। এরপর রয়েছে ইউনিট 6, নির্বাচন ও প্রতিনিধিত্ব। পরীক্ষাতে এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসবে এবং 4 মার্কের প্রশ্ন আসবে। তাই আমরা প্রথমে 2 মার্কের প্রশ্ন দেখে নেব, দেন 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে, প্রথম প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা কেন ছোট ও সংখ্যালঘু দলগুলির পক্ষে অনুপযুক্ত। দ্বিতীয় প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বর্তমানে কোন কোন দেশে প্রচলিত রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থাটির কারণসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এফপিটিপি অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার কয়েকটি সুবিধা উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের 2টি ত্রুটি লেখো। 2 মার্কের জন্য এত কম প্রশ্ন, মাত্র 5টি প্রশ্ন বলা হলো। এই 5টি প্রশ্নই পড়ো, এখান থেকেই 100% কমন পাবে। এরপর এই অধ্যায় থেকে বা ইউনিট থেকে 4 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমরা মাত্র 3টি প্রশ্ন পড়তে বলবো। খুব ভালো করে পড়ো এবং এখান থেকেই আশা করব পরীক্ষাতে এসে যাবে প্রশ্ন। প্রথম প্রশ্ন, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন এবং এর 2টি কার্যাবলী লেখো। ব্যাস এটাই ছিল ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন
রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্স বিষয়ে। সম্পূর্ণ সাজেশনটা শেয়ার করলাম। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, 4 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। যারা এখনও পর্যন্ত এই প্রশ্নগুলি পড়োনি, সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো রেডি করে নাও। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।